আইনের রক্ষকরাই যেখানে আইন কানুনের কোনো তোয়াক্কা করছে না, সেখানে দেশের সাধারণ নাগরিকদের অবস্থা যে খুবই ভয়াবহ হতে চলেছে বা ভয়াবহ হচ্ছে, সেটা বলাই বাহুল্য। আজকেও সুপ্রিম কোর্ট যে তার অবজারভেশন রেখেছেন, সেখানেও এই যে ভয়ঙ্কর এক অবস্থা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর নিয়ে, এসআইআরের তালিকা প্রকাশ নিয়ে, অ্যাডজুডিকেশন লিস্ট প্রকাশ নিয়ে, সেই ব্যাপারে তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন এত নাম এত তাড়াতাড়ি প্রকাশ করা খুব কঠিন। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে তারা কোনোভাবেই এই এসআইআরের যে লিস্ট, সেটাকে আপাতত স্থগিত করে সমস্ত মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করার কোনো দায়িত্ব পালন করার দিকে যাচ্ছে না। প্রার্থীদের নাম বাদ, যারা কয়েক দশক ধরে ভোট দিয়েছেন তাদের নাম বাদ, যারা এই ভারতবর্ষের বাইরে কোথাও কখনো যায়নি তাদের নাম বাদ। তো এগুলো যে ঘটছে, এই ধরনের একেবারেই ভয়ঙ্কর, একেবারেই অমানবিক এবং বেআইনি কাজ চলছে, একেবারে নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তার হাত ধরে। সেটা চলতে পারলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনার আমার বুঝে নিতে কিন্তু অসুবিধে হয় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি দেখলেন গতকাল রাত্রি 11:55 এসআইআরের যে অ্যাডজুডিকেশনের নিষ্পত্তির তালিকা, নিষ্পত্তির যে লিস্ট, সেটা তালিকা প্রকাশ করা হলো। কিন্তু সেই তালিকাটা এমনভাবে প্রকাশ করা হলো যে কিভাবে কত নাম বাদ গেছে সেটা যেন কেউ বুঝতে না পারে। এবং মনোজ কুমার পর্যন্ত বলছেন যে ওটা বলা যাবে না। মানে ব্যাপক সংখ্যায় মানুষের নাম বাদ গেছে। সংখ্যাটা আমি যতদূর হিসেব করে দেখলাম, যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, তার মধ্যে দক্ষিণ দিনাজপুরের একটি জেলায় একটি কনস্টিটিউয়েন্সিতে যা তথ্য পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় একটা বুথে 7-8টা বুথে আমরা দেখেছি যে 400 মতো নাম বাদ গেছে। এবার এই যে মানুষগুলোর নাম বাদ গেল, তারা নাকি ট্রাইব্যুনালে যাবে, যে ট্রাইব্যুনাল এখনো গঠিত হয়নি। এই যে অবস্থা চলছে, এই অবস্থার মুখে দাঁড়িয়ে ট্রাইব্যুনাল কেনই বা ট্রাইব্যুনাল তৈরি হবে, এটা নিয়েও সুপ্রিম কোর্টের কোনো হেলদোল নেই। সুপ্রিম কোর্ট বলে দিলেন নির্বাচনের জন্য যে তারিখ, সেই তারিখ ঘোষিত হয়ে গেছে। এবং এখন যাদের নাম বাদ যাচ্ছে তারা কি করবেন? তারা ভোটাধিকার থেকে বঞ্চিত যে এইভাবে হয়ে যাচ্ছেন, যাদের কাছে আমরা দেখছিলাম আধার কার্ড, প্যান কার্ড, এবং তারা একের পর এক নির্বাচনে ভোট দিয়েছে, এরকম নাম বাদ। একটা বুথ থেকে 100, 150, 200, 250, 300 করে নাম বাদ চলে গেছে। এবং এটা যদি সমস্ত জায়গা দেখা যায়, এখনো পর্যন্ত সেগুলো দেখার উপায় হয়নি, সম্ভব হয়নি। কারণ এক তো ওয়েবসাইটের অনেক সমস্যা দেখা দিচ্ছে, দ্বিতীয়ত সেইগুলোকে সব বিচার করার জন্য যতটা সময় প্রয়োজন সেই সময় পাওয়া যায়নি। কিন্তু আমরা জানি না এখনো যে যতটুকু হিসেব করা যাচ্ছে তাতে 50% মতো নাম বাদ চলে গেছে বলেই মনে হয়। কিন্তু সেখানে আমরা যদি বলি যে 29 লক্ষ যে যে লোকের অ্যাডজুডিকেশন, তার মধ্যে থেকে তার মানে প্রায় যদি আমি ধরি 13-14 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। এবং এটা কিন্তু শুধু মুসলিম বা হিন্দু এরকম নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে কেউ তার এলাকার বাইরেও হয়তো জন্ম থেকে যায়নি, তারও নাম বাদ গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অধিকার নির্বাচন কমিশনকেই বা কে দিল? এবং এই সুপ্রিম কোর্ট তাকে মহামান্য যেহেতু বলা হয়, সুপ্রিম কোর্ট আইনের রক্ষক, সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা, সারা দেশের আইন যাতে ঠিকঠাক থাকে, আইন মেনে সমস্ত সংস্থা কাজ করে চলে, তার দায়িত্ব তাদের। সেখানে দেখা যাচ্ছে যে তারা এই ধরনের একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, অবৈধ কাজকে প্রশ্রয় দিচ্ছেন। শুরু থেকে আমরা দেখেছি এসআইআর মামলাতে সুপ্রিম কোর্ট একের পর এক
মামলায় শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকেই কিন্তু শেষ পর্যন্ত ক্লিন চিট দিয়েছে, যদিও একাধিক প্রশ্ন নির্বাচন কমিশনের বিরুদ্ধেই রেখেছে। আজকেও শুনলাম যে সূর্যকান্ত প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন যে পশ্চিমবঙ্গের মতো এত সমস্যা তো কোথাও হয়নি, তাহলে কেন পশ্চিমবঙ্গে এত সমস্যা হচ্ছে, এবং এই ধরনের সমস্যা নাকি কেউ তৈরি করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো অ্যাডজুডিকেশন যে কোথাও হয়নি, এই বিষয়টা বোধহয় তিনি জানেন না। এবং এক ধরনের একটা চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবাংলার এই ভোটকে ঘিরে, ভোটাধিকারকে ঘিরে, যে যাতে ব্যাপক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হন, যাতে ভোটাধিকার ছাড়া অন্য কোনো প্রশ্ন আসতেই না পারে আলোচনায়, তার চক্রান্ত চলছে। সেই কারণেই আজকে যদি এই ভোটাধিকার রক্ষার জন্য, সকলের ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত রাখার জন্য যদি আমরা এগোতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর। এবং যারা ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা যদি এখনও, তৃণমূল কংগ্রেস যে বলে দিয়েছিল যে তারা থাকলে কিছু হবে না, এই চিন্তার ওপর, এই মোহর ওপর দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু তাদেরও ভবিষ্যৎ অন্ধকার। তাই সকলকে ভাবতে হবে যে কিভাবে এর বিরুদ্ধে রাস্তায় নামা যায়, কিভাবে এর বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, যাতে নির্বাচন কমিশন বাধ্য হয়, যাতে সুপ্রিম কোর্টও চিন্তা করতে বাধ্য হয়। আগামী 31 তারিখ আবার হিয়ারিং আছে। সেই হিয়ারিংয়ের আগে যদি সত্যি সত্যি যারা ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে পুরোপুরি, তারা যদি রাস্তায় সকলের উপর ভরসা ছেড়ে এগিয়ে আসে, তাহলে কিন্তু একমাত্র রাস্তা খোলা আছে। ট্রাইব্যুনালের ওপর ভরসা করে, ট্রাইব্যুনাল বা তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করে যদি কেউ নিজের ভোটাধিকারকে রক্ষা করার চিন্তা করেন, সেটা যে একটা ভয়ঙ্কর ভুল কাজ হবে, সেই বিষয়টা সবাই মনে রাখবেন। এবং আজকে আরেকটি বিষয় জাস্ট উল্লেখ করে রাখছি, পরে এটা নিয়ে আলোচনা করব, যে নরেন্দ্র মোদী পার্লামেন্টে একটি সংক্ষিপ্ত ভাষণে বলেছেন, সেটা হচ্ছে যে করোনা কালের থেকেও খারাপ পরিস্থিতি ভারতবর্ষের হবে। এই যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের পরিণামে করোনা কালের থেকেও খারাপ পরিস্থিতি ভারতবর্ষে হতে চলেছে। একজন প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন, এবং এটা বলছেন মানেই হচ্ছে যে অনেক কিছুই যে ঘটতে চলেছে সেটাও পরিষ্কার। এবং তারই সূত্র ধরে যাতে মানুষ আর অন্য কোনো বিষয় নিয়ে ভাবতে না পারেন, এবং বিশেষ করে এই যে কথাটা, সেই কথাটাও মানুষ যে খুব একটা আজকে বিচার করতে পারছেন না, তার কারণ যাদের নাগরিকত্ব নিয়ে, ভোটাধিকার নিয়েই একটা ভয়ঙ্কর প্রশ্ন আজকে উঠে গেছে, ভোট অধিকার থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছেন মানুষ, সেইটা বুঝেই কিন্তু তারা আসলে চেষ্টা করছেন যে এইভাবে মানুষকে যদি বেকায়দায় ফেলে দেওয়া যায়, তাহলে আর করোনাকালের মতো পরিস্থিতি আসলেও মানুষ তার বিরুদ্ধে কিছু করতে পারবেন না। নরেন্দ্র মোদীকে এই প্রশ্ন করতে পারবেন না যে তুমি আমেরিকার বিরুদ্ধে পার্লামেন্টে একটাও কথা বললে না কেন। তো সেই জায়গা থেকে সকলকে ভাবতে বলবো, অনেক হয়েছে, এগিয়ে আসুন সবাই। যার ওপর মোহ রেখেছিলেন, সেই মোহগুলোকে ছেড়ে দিয়ে নিজেদের অধিকার নিজে বুঝে নেওয়ার জন্য লড়াইতে নামুন। আজকে এই আহ্বানই আমরা রাখছি। ধন্যবাদ।